গ্রামের সহজ সরল মিষ্টি দেখতে পূর্ণির সাথে বিয়ে হয় শহরের আরবিন্দের। বিয়ের পর আর 10টা মেয়ে যেমন সংসারী হয়ে ওঠে, পূর্ণির নতুন জীবনের পথ চলাটাও ঠিক তেমনই ছিল। রোজ স্বামীর আগে উঠে নাস্তা বানানো আর অফিসে যাওয়ার সময় হাসি মুখে বিদায় দেওয়া, তারপর বাকি সময়টা স্বামীর পছন্দের খাবার রান্নায় ব্যস্ত সময় পার করা। তবে পূর্ণির স্বামীও কি কম নাকি? সে তো পূর্ণিকে অনেক ভালোবাসে। ছুটির দিন পেলেই দুজনে দিব্যি ঘুরে বেড়ায়। বিবাহিত জীবনে সুখী থাকতে স্বামী স্ত্রীর এত ভালোবাসা থাকলে আর কি কিছুর কমতি হয় নাকি? তবে হঠাৎ একদিন পূর্ণির খুশিতে কার যেন নজর লেগে যায়, আর তার ভালোবাসার মানুষটা কোথায় যেন গায়েব হয়ে যায়। তবে স্বামীর গায়েবের রহস্য সমাধান করতে গিয়ে এমন সব রহস্য সামনে আসতে থাকে যার জন্য আপনারা কেন অচিরার গপ্পসপ্প মোটেও প্রস্তুত ছিল না। আসলে কি হয়েছিল আরবিন্দের সাথে, আর কি এমন রহস্য ছিল পূর্ণির স্বামী গায়েব হওয়ার পেছনে, যার জন্য পূর্ণির সাদাসিধা জীবন একদম উল্টে পাল্টে গিয়েছিল। এমনই ভরপুর সাসপেন্স, চমকে দেওয়ার মতো টুইস্ট আর বাস্তবমুখী ক্রাইম থ্রিলার ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি জেন্টল ওম্যান। এটা নিশ্চিত যে এই গল্পের টুইস্ট গুলো কেউ কখনো কল্পনাই করতে পারবে না। তবে প্রতিটা পদক্ষেপে এই গল্প চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এই সমাজে মেয়ে হয়ে জন্মানো মানে মৃত্যুর আগ পর্যন্ত তার মাসুল দিয়ে যেতে হবে। এতক্ষণে আমার গলা শুনে বুঝে গেছেন যে আমার আবারও অনেক বেশি পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই আমার কথা শুনতে বা বুঝতে কোনো অসুবিধা হলে ক্ষমার নজরে দেখবেন। ভোর 4:30 বাজতেই অ্যালার্মের শব্দে পূর্ণির ঘুম ভাঙতেই পাশে গভীর ঘুমে নাক ডাকতে থাকা আরবিনকে দেখে সাবধানে বিছানা থেকে নামে, যেন আরবিনদের ঘুমের কোনো ডিস্টার্ব না হয়। এরপর সোজা গোসল করে সকালের পূজা শেষ করে সোজা চলে আসে কিচেনে। বাইরে যখন ধীরে ধীরে সকালের আলো ফুটছে তখন পূর্ণি পরম যত্ন করে তার স্বামীর জন্য খাবার বানানোতে ব্যস্ত। বেশ অনেকক্ষণ পর আরবিনদের ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে ঘরের ছোট্ট মন্দিরে এসে পূজা শুরু করে দেয়। অর্থাৎ এই দম্পতি ধর্মের প্রতি অনেক মনোযোগী। পূজা শেষ হতেই ড্রয়িং রুমে বসে কোনো এক ঋষির বই পড়তে থাকে। পূর্ণি সকালের খাবার নিয়ে আসতেই হঠাৎ আরবিন্দের ফোন বেজে ওঠে। পূর্ণি বলে, তুমি খেতে বসো, আমি গিয়ে দেখছি। কিন্তু পূর্ণির কষ্ট হবে বুঝতে পেরে আরবিন নিজেই কল রিসিভ করতে চায়। কয়েক মিনিট পর বের হতেই দেখা যায় সে অফিসে যাওয়ার জন্য রেডি। পূর্ণি অবাক হয়ে জিজ্ঞেস করে, এত জলদি বের হচ্ছ কেন? আরবিন হাসি মুখে বলে, আসলে আমার এক ক্লায়েন্ট ওয়েট করছে, খাবারটা তুলে রাখো, আমি বাসায় ফিরেই খেয়ে নিব। আরবিন্দ আসলে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে, তাই ক্লায়েন্ট তাকে যখনই ডাকে তখনই তাকে যেতে হয়। তাই পূর্ণির মন খারাপ হলেও কিছুই বলে না। পূর্ণি দৌড়ে গিয়ে গাড়ির চাবি এনে দিলে আরবিন্দ তাড়াহুড়ায় বের হতে যায়। পূর্ণি তাকে আটকে বলে, বের হওয়ার সময় তো অন্তত ওই 2টা ওয়ার্ড বলতে পারো, তাই না? আরবিন্দ পূর্ণিকে কাছে টেনে বলে, আমি তোমাকে ভালোবাসি। আরবিন্দের থেকে জাদুমাখা এই শব্দগুলো শুনতেই পূর্ণির মুখে হাসি ফুটে ওঠে। স্বামী থেকে এমন কথা শোনা মানে স্ত্রীর পুরো দিনটা ভালো হয়ে যাওয়া, তাই না? এত ব্যস্ততায়ও আরবিন গাড়ির কাছে দাঁড়িয়ে পূর্ণির বারান্দায় আসার জন্য অপেক্ষা করে। পূর্ণি বারান্দায় আসতেই আরবিনকে হাসি মুখে বিদায় জানায়। ব্যাস, আরবিন তো হাসি মুখে অফিসের পথে রওনা দেয়। এরপর সারাদিন পূর্ণির বাসায় একা বসেই সময় কাটে। কখনো সবজি কাটতে কাটতে টিভি দেখে, তো কখনো কাপড় কাচে। এভাবেই সারাদিন ঘরের কাজ করতে করতে পূর্ণির সময় কেটে যায়। রাতে আরবিনদের বাসায় ফেরার সময় হতেই পূর্ণি গান চালিয়ে আরবিনদের জন্য সাজতে থাকে। তখনই কলিং বেল বাজতেই পূর্ণি জলদি গান বন্ধ করে দরজা খুলতেই আরবিন শীষ বাজাতে বাজাতে ফুরফুরে মনে বাসায় ঢোকে। পূর্ণি অভিমানের সুরে জিজ্ঞেস করে, আজও হ্যাভি ট্রাফিক ছিল তাই না? আজও দেরি করে বাসায় ফিরলে? আরবিন বলে, কি আর করার, আমি তো তোমার কাছে জলদি আসতে চাই, কিন্তু রোজ এই জ্যামে আটকে যাই। পূর্ণি বলে, এসব মাখন দেওয়া বন্ধ করো, বলো লাঞ্চ কেমন হয়েছিল? আরবিন বলে, আরে তুমি তো ভালোবেসে বিষ দিলেও সেটা আমার জন্য অমৃত, আর আমার অফিসের সবাই তো তোমার রান্নার ফ্যান হয়ে গেছে। পূর্ণি ইতস্তত করে বলে, আসলে আমি কখনো মাশরুম রান্না করিনি, তোমার মা বললো তুমি নাকি মাশরুম অনেক পছন্দ করো, তাই আমি আগের সপ্তাহে চিকেন যে রেসিপিতে রান্না করেছিলাম সেই রেসিপিতে রান্না করেছি, শুধু চিকেনের জায়গায় মাশরুম দিয়ে দিয়েছি। আরবিন মোবাইল দেখতে দেখতে বলে, রান্না নিয়ে এত চিন্তার কিছু নেই, মা যা বলে বলুক, তুমি তোমার ইচ্ছা মতো রান্না করবে। এই মহিলাদের কি রান্না বান্না ছাড়া আর কোনো কাজ নেই নাকি? পূর্ণি বলে, অনেক হয়েছে, এবার দ্রুত গিয়ে ফ্রেশ হও, আমার অনেক খিদা লেগেছে। বলেই আরবিনকে কোনো রকমের ঠেলে ঠুলে ফ্রেশ হতে পাঠায়। এভাবেই চলতে থাকে পূর্ণি আর আরবিনদের ছোট্ট সুখের সংসার। সাপ্তাহিক
ছুটির দিনে দুই টুনাটুনি গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। সারাদিন পার্কে ঘোরে। আরভিন পূর্ণিকে নতুন এক শহর ঘুরিয়ে দেখায়। এরপর পূর্ণিকে তার অফিস ঘুরিয়ে দেখায়। এরপর দুজন পার্কে হাঁটতে হাঁটতে দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে ওঠে। এভাবে রোজ আরভিন সকালে অফিসে যায় আর বাসায় ফিরে পূর্ণির মিষ্টি মুখটা দেখে তার সারাদিনের ক্লান্তি ভুলে যায়। কখনো পূর্ণির জন্য তার পছন্দের মিষ্টি এনে দেয়, তো কখনো ফুল, তো কখনো পরম যত্নে পূর্ণির নখে নেল পালিশ লাগিয়ে দেয়। আরভিনদের ভালোবাসা আর যত্নে পূর্ণি যেন নতুন এক জীবন পেয়েছে। এভাবেই কেটে যাচ্ছিল তাদের জাদু মাখা সময়গুলো। একদিন সকালে সব প্রতিবেশীরা পাশের বাসার আন্টির কিচেনে কাজ করতে বসে, কারণ আজ তাদের এক অনুষ্ঠান, তাই সবাই একসাথে পালন করবে। কথায় কথায় একজন জিজ্ঞেস করে, কি ব্যাপার পূর্ণি, আমরা সুখবর কবে পাবো? পূর্ণি বলে, কেবল তো বিয়ের 3 মাস হলো, আর এখনই বাচ্চার কথা শুনেই তো ভয় করছে। আমি কি আদেও সন্তান লালন পালন করতে পারবো? আরেকজন বলে, আরে এত জলদি বাচ্চা নেওয়ার কোনো দরকার নেই, আগে বিবাহিত জীবনটা এনজয় করো, কারণ একবার বাচ্চার দায়িত্ব আসলে পরে ভালোবাসা জানলা দিয়ে পালাবে, আর এই সময়ও ফিরে পাবে না। তখনই আন্টি এসে বলে, তোমরা ওকে ভয় দিচ্ছ কেন? সন্তান সবসময় বাবা মায়ের ভালোবাসাকে সতেজ রাখে, বুঝেছো? ন্যান্সিকে দেখোনি, সেও তোমাদের মতোই ভাবতো। পরে যখন বাচ্চা না হওয়ার কারণে তার স্বামী তাকে ছেড়ে চলে যায়, এখন সে একদম একা হয়ে গেছে, না পেল সন্তান, না পেল স্বামী। আরেকজন বলে, আমরা তো খামোখাই ওর প্রতি দয়া দেখাচ্ছি, আসলে তো সে দিব্যি জীবন এনজয় করছে। তখনই পূর্ণির ফোনে অ্যালার্ম বাজলে পূর্ণি বলে, আরবিন্দের ওঠার সময় হয়ে গেছে, আমি গিয়ে ওকে কফি বানিয়ে দিয়ে আসি। সুইতা জিজ্ঞেস করে, কেন, তোমার সাহেব কি কফিও বানিয়ে খেতে পারে না? পূর্ণি বলে, কফি তো দূরের কথা, সে তো চুলাটাও জ্বালাতে পারে না। আরবিন বের হলেই আমি চলে আসবো বলেই তার ফ্ল্যাটের দিকে যেতে গিয়ে লক্ষ্য করে বাইরে কোনো মেয়ের জুতা রাখা। বেশ অবাক হয়ে বেল বাজাতেই সুন্দরী এক মেয়ে দরজা খুলে বলে, আরে পূর্ণি, তুমি কোথায় ছিলে? আমি তোমার প্রতিবেশী ন্যান্সি, তোমাদের বিয়ের সময় আসতে পারিনি, কারণ আমার বাবা তখন অনেক অসুস্থ ছিল, তাই গ্রামের বাসায় চলে গিয়েছিলাম। তখনই আরবিন 2 কাপ কফি বানিয়ে আনলে পূর্ণি হতবাক হয়ে তাকিয়ে থাকে। যে আরবিন চুলার ধারেই কখনো যায় না, সে সোজা কফি বানিয়ে আনলো। পূর্ণির বেশ হিংসা হয়, তবুও সে চুপ করে থাকে। আরবিন ন্যান্সির সাথে হেসে কথা বলতে দেখে পূর্ণির মনে মনে আরো রাগ হয়। আরবিন বলে, জানো, পূর্ণি প্রায় বলতো সে নাকি তোমার ফ্ল্যাট থেকে শব্দ শুনতে পায়, আমি অবশ্য তার কথাকে পাত্তা দেইনি। ন্যান্সি বলে, হ্যাঁ, খুব ভালো কাজ করেছো, আসলে আমি তাড়াহুড়ায় বেলকনির দরজা খুলে গিয়েছিলাম, তাই বারান্দা থেকে বিড়াল ঢুকে সারা ঘর এলোমেলো করে রেখেছে। আরবিন হঠাৎ বলে, তাই নাকি? তা পূর্ণি, তুমি তো সারাদিন ফ্রি থাকো, পূর্ণি তোমাকে ঘর পরিষ্কার করতে সাহায্য করবে। এই কথা শুনে পূর্ণির তো রাগে শরীর জ্বলতে থাকে, তাই সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ন্যান্সি বলে, আরে তার দরকার নেই, আমার মেয়ের এসে সব পরিষ্কার করে দিবে। আরবিন বলে, আরে পূর্ণি, ন্যান্সিকে কিছু খাবার প্যাক করে দাও। ন্যান্সি বলে, না না, তার দরকার নেই, এমন ভাব করছো যেন অনেক দূরে থাকি, আমার যখন মন চাইবে এসে খেয়ে যাব। বলে বের হতে গেলে আরবিন ন্যান্সিকে ধরে ঘরের বাইরে যায়। এসব দেখে পূর্ণির মোটেও সহ্য হয় না। অন্য মেয়ের সাথে স্বামীর এত মিষ্টি ব্যবহার কোন মেয়েই বা সহ্য করতে পারে? আরবিন চলে গেলে পূর্ণি প্রচুর রেগে কিচেনে গিয়ে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। শহরের মানুষের মধ্যে এসব বোধহয় স্বাভাবিক, এটা ভেবেই নিজেকে কোনো রকমের সান্ত্বনা দেয়। রাতে রুমে এসে দেখে আরবিন সেই ঋষির বই পড়ছে। বইটা সরিয়ে জুস দিয়ে বলে, পাশের বাসার আন্টি আমাকে আগামীকাল তার সাথে মন্দিরে যেতে বলেছে। আরবিন বলে, ওই আন্টির সাথে এত মেশার দরকার নেই, প্রথমে দেখবে তোমার খুব যত্ন নিচ্ছে, পরে তোমার গোপন কথাই সবাইকে বলে বেড়াবে, তাই সাবধান। পূর্ণি বলে, থাকে তো পাশের বাসাতেই, তাকে কি এত সহজে ইগনোর করা সম্ভব? আর কারোর সাথে মিশতে গেলে এত সাবধান থাকাও সম্ভব না। তুমি সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ো। সকাল হতে আবার সেই পুরনো রুটিন। 4:30 বাজতেই পূর্ণি অ্যালার্ম বন্ধ করে উঠেই ক্যালেন্ডারে তারিখ মার্ক করে, তারপর সোজা কিচেনে গিয়ে রোজকারের মতো নাস্তা বানানোর কাজে ব্যস্ত হয়ে যায়। আরবিন উঠে পূজা শুরু করে, দুধওয়ালা এসে দুধ দিয়ে যায়। এরপর আরবিনের জন্য লাঞ্চ রেডি করে লাঞ্চ বক্স দিতেই আরবিন বলে, গাড়ির চাবি দাও। পূর্ণিও দুষ্টুমি করে বলে, আগে ভালোবাসি বলবে, তারপর চাবি। আরবিন তো বাধ্য স্বামীর মতো ভালোবাসি বলে। ব্যাস, এভাবেই রোজকারের মতো পূর্ণি বেলকনিতে দাঁড়াতেই আরবিন গাড়িতে ওঠার আগে তাকে বিদায় জানিয়ে চলে যায়। আরবিন যেতেই পূর্ণি ওয়াশিং মেশিনে সব কাপড় দিতে থাকে। হঠাৎ লক্ষ্য করে আরবিনদের একটা শার্ট থেকে কেমন যেন অন্য রকমের স্মেল আসছে। তখনই পূর্ণির শাশুড়ি কল দিলে পূর্ণি বিষয়টাকে পাত্তা না দিয়ে তার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায়। আরবিনদের মা রেগে বলে, কি ব্যাপার তোমার, আমি কল না দিলে দেখি কথাই বলো না। পূর্ণি বলে, আসলে আরবিন এখনো আমার ফোনে টাকা দেয়নি, আর বলেছে নম্বরটা বদলাতে হবে, কারণ আমি অন্য স্টেট থেকে এসেছি, তাই তারপর রিচার্জ করা যাবে। মা রেগে বলে, আমার ছেলে তো এমনই, সারা দিন বাসার বাইরের লোকদের কাজ করে বেড়াবে, আর ঘরের লোকের কাজের বেলায় আলসেমি দেখাবে। তুমি ওর আশায় বসে থাকলে সারা জীবনেও এই নম্বর বদলাবে না। যাই হোক, রোজ সময় মতো পূজা করবে, আর আমার গাছে পানি দিতে ভুলবে না। দিবিয়ার তো পরের মাসে বেবি হবে, এটা আরবিনকে জানিয়ে দিও। বলেই পূর্ণি কিছু বলার আগেই কল কেটে দেয়। শাশুড়ির এমন আচরণে পূর্ণির বেশ
বেশ রাগ হয়, তাই এসেই সব রাগ ওয়াশিং মেশিনের কাপড়ের উপর ঝাড়তে থাকে। রাতে আরভিন খেতে বসলে পূর্ণি আমতা আমতা করে বলে, আমার এক বান্ধবীর বোন এই শহরে ইন্টারভিউ দিতে আসছে, তাকে কি আমাদের বাসায় থাকতে বলবো? আরভিন বলে, আরে এত ঘাবড়ানোর কি দরকার, আসতে বলো। আর এখানে এক সপ্তাহ বেশি থাকতে বলবে, কারণ আমাকে অফিসের কাজে 3 দিনের জন্য ব্যাঙ্গালোর যেতে হবে। তখন সে তোমার সাথে সময় কাটালো, আর একবার কাজ থেকে ফিরে তোমাকে নিয়ে শহরের বাইরে ঘুরতে যাব। মায়ের চিন্তা করতে হবে না, তাকে আমি মানিয়ে নিব। আর হ্যাঁ, এই ফুল তোমার চুলে কিন্তু বেশ ভালোই লাগে। পূর্ণি লজ্জায় আরেকদিকে মুখ ফিরিয়ে হাসতে থাকে। পরের দিন সকালে আরভিন পূজায় ব্যস্ত। হঠাৎ দরজায় বেল বাজতেই পূর্ণি দরজা খুলে দেখে তার বান্ধবীর বোন দীপিকা এসেছে। দীপিকার কণ্ঠ শুনতেই আরভিন পূজা বাদ দিয়েই দরজায় উকি দিয়ে দেখে দৌড়ে তার রুমে চলে যায়। জলদি করে অফিসের ড্রেস পরে রেডি হয়ে বের হয়ে আসে। পূর্ণি আরভিনের সাথে দীপিকার পরিচয় করিয়ে দিয়ে বলে, আমাদের বিয়ের রিসিপশনে আমার পাশে দাঁড়ানো ছিল, মনে আছে? যদিও চেনার কথা না, কারণ এখন চুল কালার করে চেহারাই বদলে ফেলেছে। আরভিন ইতস্তত করে দীপিকাকে হাই বলে। তখনই তার ফোনে ক্লায়েন্টের কল আসলে কথা বলতে অন্য রুমে যায়। পূর্ণি দীপিকাকে বলে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, আরভিনদের বের হওয়ার সময় হয়ে গিয়েছে, আমি গিয়ে খাবার রেডি করি, এরপর একসাথে বসে খাবো। কিছুক্ষণ পর খেতে বসে পূর্ণি জিজ্ঞেস করে, তুমি কাল ইন্টারভিউ দিতে কোথায় যাবে? দীপিকা আলবার পিটের নাম বলতেই পূর্ণি আরভিনকে জিজ্ঞেস করে, আলবার পিট এখান থেকে কত দূরে? আরভিন বলে, জ্যাম থাকলে সর্বোচ্চ 40 মিনিট লাগবে, তুমি ওয়াচম্যানকে বলে একটা ড্রাইভার ভাড়া করে নিও, সে আমার গাড়ি চালিয়ে যাবে, আর তুমিও দীপিকার সাথেই যেও। দীপিকা বলে, তার দরকার হবে না, আমি বাসেই চলে যাব। আরভিন বলে, না না, বাসে গেলে আরো দেরি হবে, কখন বাস আসবে তার ঠিক নেই, আর ওই সময় জ্যামও অনেক, তাই গাড়িতে যাওয়াটাই ভালো। দীপিকা বলে, তাহলে ঠিক আছে, কিন্তু ড্রাইভারের কি দরকার, দিদি তো নিজেই গাড়ি চালাতে পারে। পূর্ণি মজা করে বলে, আরে বোকা, গ্রামের ট্রাক্টর চালানো আর গাড়ি চালানো কি এক কথা নাকি? আমার আশায় বসে থাকলে তোর আর ইন্টারভিউ দেওয়া লাগবে না। দীপিকা বলে, আরে গাড়ি চালানো তো আরো সহজ, আর আমি জানি তুমি একবার যদি গাড়ি চালাতে যাও এরপর নিজেই গাড়ি চালানোর জন্য লাফাবে, তুমি তো সব সময় এমনই, প্রথমে ভয় পাও, পরে ঠিকই পারো। আরভিন বেশ অবাক হয়ে বলে, বাহ, দীপিকা না আসলে আমি তো জানতেই পারতাম না যে আমার স্ত্রী গাড়ি চালাতে পারে। পূর্ণি বলে, আমি মন্দির থেকে ফিরেই তোমার ব্যাগ গুছিয়ে দিব। আরভিন বলে, বেশি কাপড়ের দরকার নেই, 3 সেট কাপড় দিলেই হবে, আর তুমি সন্ধ্যায় মন্দিরে গেলেই তো হয়, এখন তো বাইরে অনেক রোদ। পূর্ণি বলে, না না, তোমার মা বলেছে 12টার আগে মন্দিরে যেতে। আরভিন বলে, তাহলে যাওয়ার পথে আমি তোমাকে নামিয়ে দিব। বলেই কেমন ভাবে যেন দীপিকার দিকে আর চোখে তাকায়। মন্দিরে যাওয়ার জন্য বের হলে আরভিনকে বেশ ফুরফুরে মনে দেখে পূর্ণি জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ এত হাসি খুশি কেন? আরভিন বলে, তোমার চুলে ওই ফুলের সুবাসে মন তো এমনিই ভালো হয়ে যায়। এভাবে হাসি মজা করতে করতে গাড়িতে বসলে আরভিন বলে, কি ব্যাপার, আজ কফি দিলে না যে? পূর্ণি রেগে বলে, আগের দিন যেমন ন্যান্সির জন্য বানিয়েছিলে আজও বানিয়ে নিতে, আমি আর বানাতে পারবো না। আরভিন পূর্ণিকে তেল মাখিয়ে বলে, আরে বোকা, আমি তো শুধু আগের দিনের বানানো কফি গরম করে দিয়েছিলাম, তোমার কফির কোনো তুলনা হয় নাকি? এসব বলতে বলতে গাড়ি এগিয়ে পার্কিং লটের বাইরে আনতেই আরভিনদের হঠাৎ মনে পড়ে তার ফোন হয়তো সে বাসায় ভুলে রেখে এসেছে। তাই পূর্ণিকে বলে, তুমি বসো, আমি এখনই নিয়ে আসছি। পূর্ণি রেগে বলে, এমনি দেরি হয়ে গেছে, মা যদি জানতে পারে যে 12টার মধ্যে মন্দিরে যায়নি তাহলে অনেক রাগ করবে, আমি অটো নিয়ে চলে যাচ্ছি। আরভিন বলে, এত তাড়াহুড়ার কি আছে, আমার তো মাত্র 2 মিনিট লাগবে। পূর্ণি বলে, সমস্যা নেই, একটু সামনেই মন্দির, বলেই বের হয়ে যায়। পূর্ণি যেতেই আরভিন তার মোবাইল নিতে উপরে তার ফ্ল্যাটে আসে। দীপিকা দরজা খুলতেই আরভিন তাড়াহুড়ায় বলে, তাড়াতাড়ি ফ্রিজের উপর দেখো তো ফোনটা ওখানে রেখেছি কিনা। দীপিকা ফ্রিজের উপর দেখতে গেলে আরভিন তার দিকেই তাকিয়ে থাকে। দীপিকা সেখানে ফোন না পেয়ে পেছনে তাকাতেই আরভিন ফোন খোঁজার ভান করতে থাকে। দীপিকাকে বলে, তুমি আমার নম্বরে একটা কল দাও তো। দীপিকার তার ফোন নিয়ে আরভিনদের কাছ থেকে নম্বর নিয়ে কল দিতেই দেখা যায় আরভিনদের ফোনটা টি টেবিলের নিচে। আরভিন বলে, আমি নিচে হতে পারছি না, তুমি ফোনটা তুলে দাও। দীপিকা ফোন তুলে দিলে আরভিন বলে, এক গ্লাস পানি গরম করে দাও তো। দৌড়ে এসে হাঁপিয়ে গেছি। দীপিকা সরল মনে রান্নাঘরে পানি গরম করতে যায়, আর আরভিন শয়তানি নজরে তার দিকেই তাকিয়ে থাকে। এরপর টিভি চালিয়ে জোরে সাউন্ড দেয় যেন বাইরের কেউ শুনতে না পায়। জুতা খুলে ধীর পায় রান্নাঘরের দিকে এগোয়। চুপচাপ কোনো শব্দ না করে দীপিকার পেছনে গিয়ে দাঁড়ায়। দীপিকা পানি ঢালতে গিয়ে তার পায়ে আরভিনদের স্পর্শ পেয়েই ভয়ে চমকে ওঠে। তার হাতে থাকা গরম পানি গিয়ে আরভিনদের গায়ে ছিটকে পড়ে, আর আরভিন্দ চমকে পেছনের দিকে পড়ে গেলে তার মাথা গিয়ে লাগে স্ল্যাবের কোনায়, সাথে সাথেই ফ্লোরে পড়ে যায়। কিছুক্ষণ পর পূর্ণি মন্দির থেকে ফিরে এসে দেখে গেটে এখনো আরভিনদের গাড়ি দাঁড় করানো, কিন্তু আরভিন ভেতরে নেই। লিফট নষ্ট থাকায় সিঁড়ি বেয়ে উপরে ওঠে। ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভেতরে এসে দেখে আরভিনদের জুতা রাখা। আরভিন বাসায় আছে বুঝতে পেরে তাকে ডাকতে থাকে। ডাকতে ডাকতে রান্নাঘরের দরজায় এসে আরভিনকে এভাবে পড়ে থাকতে দেখে দৌড়ে তার কাছে এসে বলে, তোমার কি হয়েছে? বলেই কান্না করতে করতে তাকে ডাকতে থাকে। দীপিকা তখন এক কোনায় ভয়ে কাঁচুমুচু হয়ে বসে কান্না
করতে করতে বলে, আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই, দুলাভাই এসে পেছনে দাঁড়িয়েছিল, আমি তো জানতামই না। পূর্ণে কি আর এসব শুনছে? আরভিন্দের শোকে অঝরে কান্না করেই যাচ্ছে। দীপিকা এক নাগারে বলতেই থাকে, আমার কোনো দোষ নেই। হঠাৎ আরভিন্দের ফোনে অ্যানা নামের একজনের কল আসে। পূর্ণে কল রিসিভ করলেই ওপাশ থেকে অ্যানা বলে, বেবি তুমি কখন আসবে? তুমি আসলে আমরা একসাথে এয়ারপোর্টে যাব, দেরি হয়ে যাচ্ছে। অন্য এক মেয়ের থেকে এমন কথা শুনে পূর্ণির পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। তার মানে বিজনেস মিটিং এর নাম করে সে আসলে এই অ্যানার সাথে যাওয়ার প্ল্যান বানিয়েছিল। এতদিন পারফেক্ট স্বামীর সাথে থাকা মানুষটার আসল রূপ সে আজ ভালোভাবেই বুঝতে পারে। পূর্ণের সন্দেহ আসলে ঠিক কিনা সেটা শিওর হওয়ার জন্য আরবিন্দের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনের লক খুলে চেক করে হোয়াটসঅ্যাপের মেসেজ দেখতে থাকে। সেখানে থাকা সব ভয়েস মেসেজ শুনে অ্যানা আরবিনকে বলে, তোমাকে খুব মিস করছি। আরবিন বলে, তোমাকেও খুব মিস করছি। এমন মেসেজ শুনে পূর্ণির আরবিনদের প্রতি তীব্র ঘৃণা হতে থাকে। কিভাবে সে গত 3টা মাস তার সরলতার সুযোগ নিয়ে তাকে বোকা বানিয়ে গেছে। পূর্ণি যে কি করবে কিছুই বুঝ উঠতে পারে না, শুধু হাউমাউ করে কান্না করতে থাকে। হঠাৎ তখনই আরবিন্দের হুঁশ ফিরে আসে। সে কাশতে কাশতে চোখ খুলতেই যাবে, তখনই পূর্ণি প্রচুর ঘৃণা আর রাগে জ্বলতে জ্বলতে পাশেই রাখা বাজারের ব্যাগের উপর থেকে কাস্তে নিয়ে চিৎকার করতে করতে আরবিন্দের গলায় এক কোপ বসিয়ে দেয়। সাথে সাথেই রক্ত ছিটকে গিয়ে পূর্ণির হাতে, মুখে আর দেওয়ালে লাগে। এমন স্বামী থাকা থেকে না থাকাই হয়তো ভালো। পূর্ণির মাথায় তখন এই একটা কথাই ঘুরপাক খাচ্ছে। বিভৎস এই দৃশ্য দেখে দীপিকা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। পূর্ণি আর সহ্য করতে না পেরে সেই রক্তমাখা হাত মুখে চেপে চিৎকার করে কান্না করতে থাকে। বেশ অনেকক্ষণ পর দরজায় কেউ নক করলে পূর্ণির তাড়াতাড়ি সব রক্ত ধুয়ে উঠে গিয়ে ভালোভাবে পরিষ্কার হয়ে হাতে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নেয়। চুলের ফুল খুলে ভালো করে বেঁধে কোমরে আঁচল বেঁধে নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দেখে দারোয়ান এসেছে। দারোয়ান বলে, আরবিন স্যার গাড়ি রাস্তার মাঝখানেই পার্ক করেছে, বাকিদের গাড়ি বের করতে সমস্যা হচ্ছে। পূর্ণি নিচে এসে সুন্দরভাবে গাড়ি পার্ক করে আবার উপরে ফ্ল্যাটে এসে কোনো রকমের দীর্ঘ নিঃশ্বাস নেয়। কিন্তু কাজ এখনো অনেক বাকি, তাই ফ্রিজ খুলে সবকিছু বের করে টেবিলে রাখে। এরপর দুইজন মিলে আরবিন্দের লাশ টেনে ফ্রিজের ভেতরে রেখে দেয়। পূর্ণি ধীরে ধীরে সমস্ত ফ্ল্যাটের রক্ত পরিষ্কার করে। এত ধকলের পর কিছুটা স্বস্তির জন্য এক গ্লাস রুহাবজা বানিয়ে খায়। চোখ বুঝতেই পূর্ণির মনে পড়ে সে কিভাবে নিজের স্বামীকে মেরে নিজেই বিধবা হয়ে গেল। এসব মনে পড়তেই আর সহ্য করতে না পেরে কান্না করে দেয়। এখন তারা দুইজন কি করবে সেই চিন্তায় দুইজন টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে পূর্ণির ঘুম ভাঙলে দীপিকাকে জাগিয়ে বলে, ইন্টারভিউর জন্য দেরি হয়ে যাচ্ছে, যা রেডি হয়ে নে, আমি নাস্তা বানাচ্ছি বলেই রান্নাঘরে যায়। জুস বানাতে ব্লেন্ডার অন করতেই মেশিনের শব্দে নিজেই ঘোরের মধ্যে চলে যায়। দীপিকা এসে হঠাৎ ডাক দিলেই মেশিন বন্ধ করে নাস্তা নিয়ে ডাইনিং এ আসে। দীপিকা বলে, আমার কিছুই ভালো লাগছে না, তুমি এত স্বাভাবিক কিভাবে আছো? আমার মনে হচ্ছে পুলিশে গিয়ে সব বলে দেওয়া উচিত। পূর্ণি বলে, সমাজের চোখে স্বামী তো স্বামী হয়, হোক সে ভালো কিংবা খারাপ। এই খবর জানাজানি হলে উল্টা সবাই আমাদেরকে কথা শোনাবে। আমরা যদি কোর্টে কেস করি লোকে না জেনে আগে আমাদেরকে খুনি বলবে, কেউ কেউ তোমার চরিত্র বা পোশাক নিয়েও কথা বলবে। দীপিকা কান্না করে বলে, আমার এখানে আসাটাই ভুল হয়ে গেছে, আমি তোমাকে এই পরিস্থিতিতে ফেলে দিয়েছি, আমি এসব ইচ্ছা করে করিনি, দয়া করে আমাকে মাফ করে দাও। পূর্ণি বলে, তোর কোনো দোষ নেই, তুই মন দিয়ে ইন্টারভিউ দে, চাকরিটা পাওয়ার চেষ্টা কর। তোর বাবা যে নিজেই আগে তোকে চাকরি করতে দিতে চাইতো না, মেয়ের টাকায় চলে নাকি তার সম্মান যাবে, কিন্তু এখন ঋণের চাপে পড়ে গেছে, তার অনেক টাকার দরকার, তখন তোকে চাকরি করতে পাঠিয়েছে, এখন আর তার সম্মানে আঘাত লাগছে না, হোক বাবা কিংবা স্বামী। পুরুষ মানুষ নারীকে সবসময় তার স্বার্থ হাসিলের নজরেই দেখে। তুই তো জোসেফকে ভালোবাসিস তাই না? তাকে বিয়ে করে কোথাও সেটেল হয়ে যা। আর তুই যে এখানে এসেছিলি এইসব কথা কাউকে কিচ্ছু বলবি না, বাকি সব আমি সামলে নিব। দীপিকা জিজ্ঞেস করে, তুমি এত সহজে আমাকে এসব ভুলে থাকতে বলছো কিভাবে? পূর্ণি হেসে বলে, আমাদের অতিরিক্ত চিন্তা ভাবনার জন্যই আমরা ভাবতে বাধ্য হই যে কেন এই অবস্থায় পড়লাম। আমাদের সবাইকে একদিন মরতে হবে। আরবিন্দের না হয় একটু আগেই সময় চলে এসেছিল। যদি আমরা আরবিন্দের মৃত্যুর সুখে আটকে যাই তাহলে আমরা সারা জীবন সেই একই জায়গায় থেকে যাব। সঠিক পথে হাঁটার আগে নিজের জন্য দাঁড়াতে শিখতে হবে, না হলে এই দুনিয়া আমাদের উপর দিয়ে চলে যাবে। এটা আমাদের জীবন, তাই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। তাই কোনো অপরাধবোধ না রেখে নিজের জীবনে এগিয়ে যা। আরবিন্দের লাশ জমে বরফ হয়ে গেছে। এদিকে ন্যান্সি এসে দরজা ধাক্কাতে দীপিকা দরজা খুলে দেয়। ন্যান্সি অবাক হয়ে জিজ্ঞেস করে, আরবিন্দ আছে? দীপিকা বলে, না, সে তো বাইরে গেছে। ন্যান্সি পূর্ণির কথা জিজ্ঞেস করতে দীপিকা ন্যান্সিকে ভেতরে আসতে বসতে বলে। পূর্ণি গোসল থেকে বের হয়ে জিজ্ঞেস করে, বলেন কিভাবে সাহায্য করতে পারি? ন্যান্সি বলে, আসলে পোহা বানাতে চাচ্ছিলাম কিন্তু পারছি না, তুমি কি বানিয়ে দিবে? পূর্ণি কেমন যেন এক ঘোরের মধ্যে চলে যায়। ন্যান্সি তাকে আবার ডাক দিলে পূর্ণি বাহানা বানিয়ে বলে, আসলে খুব মাথা ব্যথা করছে।
ন্যান্সি জিজ্ঞেস করে তা আরভিন কোথায়। পূর্ণি বলে অফিসের কাজে শহরের বাইরে গেছে, বলেছে 3 দিন পরে আসবে। ন্যান্সি জিজ্ঞেস করে তা ওই মেয়েটাকে। পূর্ণি বলে আমার বোন, ইন্টারভিউর জন্য রেডি হচ্ছে। ন্যান্সি যাওয়ার আগে বলে আরভিনকে জানিও যে আমি এসেছিলাম। ন্যান্সি যেতেই পূর্ণির দরজা লাগিয়ে দেয়। পূর্ণির এমন আচরণ দেখে ন্যান্সির কেমন যেন সন্দেহ জাগে। নিজের ফ্ল্যাটে ফিরেও লুকিং গ্লাস দিয়ে পূর্ণির ফ্ল্যাটের দরজা দিকে তাকিয়ে থাকে। পূর্ণিও লুকিং গ্লাস দিয়ে ন্যান্সির ফ্ল্যাটের দরজা দেখতে থাকে। দীপিকা রেডি হয়ে গেলে পূর্ণি দীপিকাকে নিয়ে বেরিয়ে পড়ে। দীপিকা ইন্টারভিউ দিতে গেলে পূর্ণি বাইরে বসে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর ফেরার পথে পূর্ণি দীপিকাকে বাস স্টপে নামিয়ে দিয়ে বলে এসব নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। এরপর গাড়ি চালিয়ে সারা শহর ঘুরতে ঘুরতে প্রায় রাত হয়ে যায়। গাড়ির মধ্যে বসে পূর্ণি অন্যমনস্ক হয়ে ভাবতে থাকে তার এখন ঠিক কি করা উচিত। এরপর বেশ রাত করে বাসায় ফেরে। পরের দিন সকালে পূর্ণির পাশের বাসার আন্টি পূর্ণিকে কল দিয়ে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো। পূর্ণি বলে হ্যাঁ, কেন কি হয়েছে। আন্টি বলে 2 দিন ধরে তোমাকে দেখছি না। দুধওয়ালা বললো তুমি নাকি সকালে দরজা খুলোনি, আবার আরবিন্দের গাড়িও নাকি পার্কিং লটেই আছে। সে কি অফিসে যায়নি? আরবিন কোথায়? পূর্ণি বলে সে অফিসের কাজে শহরের বাইরে গেছে। আন্টি বলে তা বাসায় যেহেতু একা আছো আমার সাথে মন্দিরে যাবে। পূর্ণি বলে না না, প্রচন্ড মাথা ব্যথা করছে। আর আরবিন যাওয়ার আগে বলেছিল আজ ফিরতে পারে, তাই তার জন্য রান্না করতে হবে বলেই কল কেটে দেয়। তখনই কেউ কলিং বেল বাজালে পূর্ণির দরজা খুলে দেখে একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা জিজ্ঞেস করে আরবিন্দ আছে? মেয়েটার কণ্ঠ শুনে আর সেদিন ওয়াশিং মেশিনে আরবিন্দের টি শার্ট রাখতে গিয়ে যে স্মেল পেয়েছিল সেই পারফিউমের স্মেলে পূর্ণি ভালোভাবে বুঝতে পারে এটাই সেই অ্যানা, যে সেদিন আরবিনকে কল দিয়েছিল। অ্যানা জিজ্ঞেস করে এটা আরবিন্দের বাসা না, সে কি বাসায় আছে? পূর্ণি বলে না, সে তো বাসায় নেই, তবে আপনি কে? অ্যানা বলে আসলে আমি আরবিন্দের ক্লায়েন্ট। পূর্ণি অ্যানার পরিচয় বুঝেও তাকে কিছু বুঝতে না দিয়ে ভেতরে নিয়ে বসায়। রান্নাঘরে গিয়ে গ্লাসে পানি নিয়ে আসতে গেলে আবারও কি মনে করে যেন তাদের বিয়ের ছবি দিয়ে প্রিন্ট করা মগে পানি নিয়ে আসে। পূর্ণি বলে আরবিন তো অফিসের কাজে শহরের বাইরে গেছে, আপনি কি কাজে এসেছেন? অ্যানা বলে আরবিনকে ফোনে পাচ্ছি না, তাই ভাবলাম বাসায় এসে দেখি। কিছু বলেছে যে কবে আসবে? পূর্ণি বলে 3 দিনের কথা বলে গিয়েছিল। অ্যানা বলে আমাকেও তাই বলেছিল, এর থেকে বেশি সময় কি লাগতে পারে? পূর্ণি বলে সাধারণত লাগে না, তবে বলতে পারবো না। অ্যানা জিজ্ঞেস করে আপনাকে কল দেয় না? পূর্ণি বলে অফিসের কাজ থাকলে কখনো কল দেয় না, স্বামী তো দিন শেষে বাসায় ফিরে আসবে, তাই না? তা আরবিন ফিরে আসলে তাকে কিছু বলতে হবে? সমস্যা নেই, আমাকে বলতে পারেন, কল দিলে জানিয়ে দিব। অ্যানা ইতস্তত করে বলে না না, তার দরকার হবে না, শুধু বলবেন যে আমি এসেছিলাম। পূর্ণি বলে আপনি এত দূরে আমার স্বামীর খোঁজে এসেছেন, গুরুত্বপূর্ণ কিছু তো হবেই, তাই না? চাইলে বলতে পারেন। অ্যানা অনেকক্ষণ ভেবে বলে লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আসলে রিনিউ করাতে হবে। পূর্ণি বলে তা এটার এমন কি কাজ যেটা আমার স্বামী ছাড়া আর কেউ করতে পারবে না? আরবিন্দের যদি অনেক দেরি হয় তাহলে কি আপনি ততদিন তার জন্য অপেক্ষা করবেন? লাইফ ইন্স্যুরেন্স তো অনেক গুরুত্বপূর্ণ, তাই না? অ্যানা বলে না না, সমস্যা নেই, আমি অপেক্ষা করতে পারবো, আর কাজটা আমি আরবিনকে দিয়েই করাবো। এই কথা শুনে পূর্ণির ভীষণ রাগ হয়। অ্যানাও যেন পূর্ণিকে চ্যালেঞ্জ করছে এমন সুরে কথাটা বলে। পূর্ণির সাথে কথা বলে অ্যানা আরবিন্দের অফিসের ওয়েটিং এরিয়াতে বসে কাউকে কল দিতেই থাকে। আরবিন্দের দীনেশ নামের এক কলিগ আসলে অ্যানা জিজ্ঞেস করে আরবিন কোথায়? দীনেশ বলে সে তো তোমার সাথে গোয়া যাবে বলেছিল। অ্যানা বলে হ্যাঁ, প্ল্যান বানিয়ে এখন আর কলই ধরছে না, আমি একটু আগে তার বাসা থেকে আসলাম, সে সেখানেও নেই। দীনেশ বলে এত তাড়াহুড়ার কি আছে? আরবিন যখন কল রিসিভ করছে না তখন অপেক্ষা করো। অ্যানা বলে তুমি কল ধরো না, আরবিনও কল ধরছে না, এখন আমি কি করব? দীনেশ বলে তুমি যদি দিনে 10 বার কল দাও তাহলে কি করব? আমার স্ত্রী তো আরবিন্দের স্ত্রীর মতো বোকা না, তুমি এখন যাও, ম্যানেজার দেখলে সমস্যা হবে, আরবিন সময় পেলে তোমাকে কল দিবে। অ্যানা বেশ রেগে বের হয়ে যায়। এরপর অস্থির হয়ে আরবিন্দের অ্যাপার্টমেন্টের নিচে গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে। মোবাইলে তাদের একসাথে তোলা ছবি দেখতে থাকে। হঠাৎ অ্যানা খেয়াল করে এক ডেলিভারি বয় খাবার দিতে এসেছে। পূর্ণি খাবার নিতে গিয়ে অ্যানাকে গাড়িতে দেখে ফেলে। উপরে ব্যালকনিতে এসে অ্যানাকে আরবিন্দের ফোন থেকে কল দেয়। অ্যানা কল রিসিভ করে অস্থির হয়ে জিজ্ঞেস করে আরবিন তুমি কোথায়? কতবার কল দিয়েই যাচ্ছি। পূর্ণি বলে আমি আরবিন্দের স্ত্রী, আপনাকে দেখলাম অপেক্ষা করছেন। অ্যানা বলে আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, মেকানিক ডেকেছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো চলে আসবে। পূর্ণি বলে না না, এত তাড়াতাড়ি আসবে না, তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। অ্যানা জিজ্ঞেস করে এর মানে কি? পূর্ণি বলে আমার স্বামীর জন্য অপেক্ষা করে জীবন নষ্ট করবেন কেন? তা আপনার কি খিদা লেগেছে? আমি অনেক ভালো বারবিকিউ বানাই, খাওয়াবো। অ্যানা রেগে কল কেটে দেয়। কল কাটার পরে অ্যানার মনে পড়ে একদিন আরবিন অ্যানার বাসায় বারবিকিউ বানাচ্ছিল। তখন তার মা কল দিয়ে রেগে জিজ্ঞেস করে রবিবারেও তুই অফিসের কোন গুরুত্বপূর্ণ কাজ করতে গেছিস? নিশ্চয়ই ওই মেয়ের কাছে গেছিস। ওই মেয়েটা একজন অভিনেত্রীর মেয়ে, তোকে আগেও বলেছি ওই মেয়েকে আমাদের পরিবারে কখনোই মানাবে না। পূর্ণি একজন অনাথ, আরো গ্রামের সহজ সরল মেয়ে। পূর্ণিকে কল দিতেই বলল তুই নাকি কাজে বাইরে গেছিস, তোর কি মনে হয় আমি এসব বুঝি না? ওই মাসুম মেয়েটাকে কেন ধোকা দিচ্ছিস? আরবিন বেশ রেগে বলে
তুমি আমাকে এজন্যই বিয়ে দিয়েছো যেন আমি এনাকে ভুলে যাই, তাই না? তাই এসব নিয়ে আর কোনো কথা বলবে না। আমি এখন জরুরি এক মিটিং এ আছি, এখানে কাজের অনেক প্রেশার, তাই আমাকে আর বিরক্ত করবে না। কল কাটতেই এনা রেগে বলে, তোমার মায়ের অভিশাপ নিয়ে আমি আর থাকতে পারবো না, তোমার ইচ্ছা হলে তুমি যেতে পারো। আরভিন বলে, তুমি তো জানো মা কেমন, তাই ওইসব চিন্তা বাদ দিয়ে বারবিকিউ খাও। এনা মানা করে দিলে আরভিন বলে, বাসায় গিয়ে বোর হওয়া থেকে তোমার সাথে থাকতেই আমার বেশি ভালো লাগে। সত্যি বলছি, পূর্ণিকে আমার একটুও ভালো লাগে না। আমি তোকে এখনো স্পর্শও করিনি। মেয়েটা দেখতে সহজ সরল হলেও খুবই ভয়ানক। তাছাড়া তুমিও তো এখানে একা থাকো। এনা বলে, আমার একা থাকার অভ্যাস আছে, কিন্তু পূর্ণির নেই। তুমি এখন চলে যাও। আরভিন বলে, তাহলে আমার কি হবে? তোমরা মেয়েরা সবসময় তো মহা সাজো কেন? এনা বলে, তুমি সবসময় মন গড়ানো কথা বলে আমাকে বোকা বানাও। আমাকে বিয়ের স্বপ্ন দেখিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছো। বিয়ে করে এসে বললে, সরি এনা, মায়ের বিরুদ্ধে যেতে পারিনি, বাবা অসুস্থ। তাহলে এখন আবার এসব গল্প কেন বানাচ্ছ? সত্যিকারে ভালোবাসলে আমার জন্য সব ছেড়ে আসতে। তোমাকে না এড়িয়ে যেতে পারছি আর না পারছি ভুলতে। তুমি আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছ। আরভিন বলে, আমাকে মাফ করে দাও এনা, তবে আমি ওকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব। 3 থেকে 4 মাসের মধ্যেই সব হয়ে যাবে। এনা অভিমান করে বলে, আমার আর কিছুই ভালো লাগছে না। আরভিন প্রতিবারের মতোই এনাকে তার কথার জালে ফাঁসিয়েই নেয়। আরভিন বলে, তুমি না থাকলে তুমি মারাই যাবো। এই কথা শুনে এনা আরভিনকে কষে এক চড় মারে, আর প্রতিবারের মতো আবারও তার কথাই গলে যায়। দেখেছেন এই আরভিন কিভাবে দুইটা মেয়েকে প্রতিনিয়ত ধোকা দিয়েই যাচ্ছিল। এনাকে এসব বলে পটিয়ে সে ঠিকই পূর্ণির সাথে ভালোবাসার নাটক করে যাচ্ছিল, আর একইভাবে দীপিকাকেও ফাঁসাতে যাচ্ছিল। গল্প চলে আসে বর্তমানে। পূর্ণি মুখে ছুরি দিয়ে চুল বেঁধে ছুরিটা নিয়ে সুন্দর করে কাটতে থাকে। না না, যা ভাবছেন তা না, এটা আরভিনদের লাশ না। আসলে সে কেক কেটে নিজের স্বাধীনতা উদযাপন করছে। পূর্ণি কেক কেটে তৃপ্তি সহকারে কেকটা খেতে থাকে। পাশে রক্তের রঙের মতো লাল রুহ আফজার শরবত। এত খোঁজাখুঁজির পরও না পেয়ে আর পূর্ণির সন্দেহজনক আচরণ দেখে এনা বাধ্য হয়ে থানায় এসে কমপ্লেইন করে। এনা বলে, আরভিন নামের এক ইন্স্যুরেন্স এজেন্টকে আমি কিছু টাকা ক্যাশ দিয়েছিলাম। সে বলেছিল 3 দিনের মধ্যে কল দিবে, কিন্তু তার কোনো খোঁজ নেই। কল দিলে রিসিভও করছে না। এসআই জিজ্ঞেস করে, কোনো রিসিট দিয়েছিল বা কোনো বিস্তারিত বলেছে? কিভাবে কখন টাকা ফেরত পাবেন এসব কিছু বলেছে? বা আপনাকে কোনো ফর্ম ফিল আপ করতে দিয়েছিল? সেই ফর্মটা কোথায়? এত প্রশ্ন শুনে এনা ঘাবড়ে গেলে এসআই বলে, দেখেন আমাকে ভুল বুঝবেন না, এগুলো আমার জানা দরকার তাই জিজ্ঞেস করছি। আপনি সেই লোকটার নম্বর বলেন। এনা নম্বর বলে এসআই কল দিয়ে এনাকে জিজ্ঞেস করে, টাকা দিয়েছিলেন কবে আর কত দিয়েছিলেন? এনা বলে, 3 দিন আগে 5 লাখ দিয়েছিলাম। এসআই জিজ্ঞেস করে, আপনার কাছে অ্যাকাউন্টের স্টেটমেন্ট আছে? এনা বলে, না, ক্যাশ দিয়েছিলাম। এসআই রেগে বলে, আপনি কি জানেন না 50,000-এর বেশি টাকা হলে ক্যাশের ট্রানজাকশন করতে হয় না? যতই হাতে হাতে দেন না কেন একটা প্রমাণ রাখতে হয়। এনা বলে, আমি লোকটাকে ভালো করে চিনি, খোঁজ নিতে তার বাসায় গিয়েছিলাম। বাসার লোক বলেছে সে নাকি 2 থেকে 3 দিন ধরে উধাও। অফিসার জিজ্ঞেস করে, তাহলে সে কোথায় থাকে? এনা বলে, তার স্ত্রীর সাথে আন্না নগরে থাকে। আমি এলআইসি ইন্স্যুরেন্স মানে তার অফিসে গিয়েছিলাম, তারাও বলেছে সে মিসিং। এসআই বলে, চিন্তার দরকার নেই, বিষয়টা আমি দেখছি। সে একজন সরকারি কর্মকর্তা, তাই আপনার টাকা নিয়ে পালাতে পারবে না। এনা বলে, আমি টাকা নিয়ে চিন্তা করছি না, লোকটাকে পাওয়া যাচ্ছে না, তাই একটু চিন্তিত। যদি আমার টাকা থাকার কারণে তার কোনো সমস্যা হয় এই জন্যই কমপ্লেন করতে এসেছি। এসআই বলে, আমরা তদন্ত করব আর তারপর আপনার টাকা উদ্ধার করব। আপনি বরং তাকে যে টাকা দিয়েছেন তার একটা প্রমাণ নিয়ে আসেন। এনা বলে, আমার তো মানুষকে অন্ধবিশ্বাস করার অভ্যাস আছে। পূর্ণি কিচেনে কাজ করছে, তখনই কলিং বেলের শব্দ পেয়ে দরজার কাছে এসে লুকিং গ্লাস দেখে চমকে যায়। তাড়াতাড়ি ফ্রিজ থেকে ফুলের মালা বের করে চোখে কাজল দিয়ে নতুন বইয়ের সাজে সেজে নেয়। দরজা খুলে দেখা যায় 2 জন পুলিশ অফিসার এসেছে। এসআই আরভিনের কথা জিজ্ঞেস করলে পূর্ণি বলে, সে তো বাসায় নেই, আপনার ভেতর এসে বসেন। আরভিন অফিসের কাজে বাইরে গেছে, বলেছিল 3 দিনে ফিরে আসবে, কিন্তু মনে হয় কাজের চাপ অনেক বেশি। এসআই জিজ্ঞেস করে, সে কোথায় কাজ করে? পূর্ণি বলে, এলআইসি তে এক্সিকিউটিভ অফিসার। এসআই জিজ্ঞেস করে, তাহলে আপনার বাসা কোথায়? পূর্ণি বলে, নাগারকয়েল, ওখানে মা মামির সাথেই থাকতাম, বাবা মা নেই। এসআই জিজ্ঞেস করে, আরভিনের সাথে কিভাবে দেখা হলো? পূর্ণি বলে, আমাদের পাশেই এক কলেজে পড়ালেখা করতো, আমার নানির দিক থেকে আত্মীয় হই। 3 মাস আগে আমাদের বিয়ে হয়। পূর্ণি জিজ্ঞেস করে, আপনি এত দূরে আমার বাসায় এসেছেন, কোনো সমস্যা হয়েছে? অফিসার বলে, না তেমন কিছু না, এমনি একজন কমপ্লেন করেছিল তাই খোঁজ দিতে এসেছি। আপনি একটু বরফ দিতে পারবেন? শরবতটা গরম হয়ে গেছে। পূর্ণি গ্লাস নিয়ে উঠতে গেলেই হঠাৎ মাথা ঘুরিয়ে সোফায় বসে পড়ে। সবাই বলে, ডক্টর ডাকবো? পূর্ণি বলে, না, আমার তো লো বিপির সমস্যা আছে। এমন অবস্থা দেখে পুলিশ যাওয়ার কথা না বাড়িয়ে বলে, আরভিন আসলে আমাদের সাথে দেখা করতে বলবেন। পুলিশ চলে গেলে পূর্ণির মনে অজানা এক ভয় কাজ করতে থাকে, সে আবার ধরা পড়ে যাবে না তো। এনা আবার পুলিশের কাছে এসে জিজ্ঞেস করে, কিছু জানতে পেরেছেন? এসআই বলে, আমার তদন্ত মতে কোনো সন্দেহের কিছুই নেই, আপনি 1 সপ্তাহ অপেক্ষা করেন, তারপর দেখা যাক কি হয়। এনা রেগে বলে, আমি বলেছি না লোকটা 1 সপ্তাহ ধরে উধাও, আর আপনি আমাকে আরো অপেক্ষা করতে বলছেন? এসআই বলে, আপনারা তো মাথা ঘামাচ্ছেন কেন? যখন তার স্ত্রী স্বাভাবিক
আছে তখন আপনার এত কি? কিছু হলে তার স্ত্রীকে আমাদের জবাব দিতে হবে, আপনাকে না। তার উপরে বলছেন তাকে টাকা দেওয়ার কোনো প্রমাণ আপনার কাছে নেই, আবার বলছেন সে নাকি এমন মানুষ না। আপনি লিখিত অভিযোগ দেন, তাহলে আমরা কিছু করতে পারবো। আপনি লোকটাকে বিশ্বাস করেন, ভালো কথা, কিন্তু আইন প্রমাণ চাই। আপনার বিশ্বাস দিয়ে আমাদের কিছু করার নেই। এদিকে পূর্ণি হাসপাতালে চেক আপ করতে এসেছে। টেস্ট করিয়ে জানতে পারে সে প্রেগন্যান্ট। ডক্টর জিজ্ঞেস করে আপনার স্বামী কি আপনার সাথে এসেছে? পূর্ণি বলে না, সে এখন শহরের বাইরে গেছে, তার সাথে কথা বলে আপনাকে জানাবো। ডক্টর বলে ঠিক আছে, তবে আপনি এখন অনেক দুর্বল, তাই সময় মতো ওষুধগুলো খেয়ে নেবেন। রিসিপশন থেকে ফাইল কালেক্ট করার সময় একটা কল পেয়ে তাড়াহুড়া করে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। অ্যাপার্টমেন্টের নিচে দেখে সেখানে পুলিশ দাঁড়ানো। পূর্ণি বেশ ঘাবড়ে যায়। এসআই জিজ্ঞেস করে আরবিন কি এসেছে? আরবিনের নাম শুনতেই পূর্ণির হাত থেকে ফাইলটা পড়ে যায়। এসআই ফাইলটা তুলে দিলে পাশ থেকে একজন জিজ্ঞেস করে অ্যানা নামের এক মেয়ের কাছ থেকে সে টাকা নিয়েছে, এ ব্যাপারে আপনি কিছু জানেন? পূর্ণি বলে আরবিন তার কোনো ক্লায়েন্টকে নিয়ে আমাকে কখনো কিছু বলতো না, কিন্তু 2 দিন আগে অ্যানা নামের একজন আরবিনদের খোঁজ করতে এসেছিল। সে তো বললো সে নাকি ইন্স্যুরেন্সের রিনিউ করাবে। এসআই জিজ্ঞেস করে শেষ কবে আরবিনের সাথে কথা হয়েছিল? পূর্ণি বলে আরবিন সচরাচর অফিসের কাজে বাইরে গেলে কল দেয় না, 3 দিন হয়ে গেছিল বলে আমি কল দিয়েছিলাম, কিন্তু রিসিভ করেনি। পরে অ্যানা নামের মেয়েটা আসলে তখনও যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু পাইনি। এসআই বলে আমরাও চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, তবে যখন ট্রেস করার চেষ্টা করি তখন লোকেশন এখানেই দেখাচ্ছে। তার গাড়িটা কোথায়? পূর্ণি গাড়ির চাবি দিয়ে গাড়িটা দেখিয়ে দেয়। পুলিশ গাড়ি চেক করতেই আরবিনদের ফোনটা গাড়িতেই পেয়ে যায়, তার মানে এটা পূর্ণিরই কাজ। গাড়িতে মোবাইল দেখে পূর্ণি কিছু না জানার ভান করে বলে আরে এটা তো আমার স্বামীর ফোন, অন হচ্ছে না কেন? এসআই বলে উপরে আপনার বাসা চলেন, সেখানে গিয়ে কথা বলি। সবাই উপরে বসলে ন্যান্সি বাজার করে ফিরে গার্ডকে জিজ্ঞেস করে কি হয়েছে, পুলিশ এখানে কেন? গার্ড বলে আরবিন স্যার নাকি কারোর টাকা নিয়ে পালিয়েছে। এদিকে পুলিশ পূর্ণিকে জিজ্ঞেস করে আরবিনের কোনো বন্ধুকে চেনেন? পূর্ণি বলে না, বিয়ে 2 সপ্তাহ পর আমরা এখানে চলে আসি, আর এই 3 মাসে সে কাউকে বাসায় নিয়ে আসেনি। অফিসের কাজ শেষে বাসায় আসলেও আর বাইরে যেত না। আমার মনে হয় না সে এমন খারাপ কিছু করেছে। অফিসার বলে হতে পারে সে তাড়াহুড়ায় ফোন গাড়িতে ফেলে রেখে গেছে, আজকাল কেউ নাম্বার মনে রাখে না, তাই হয়তো কল দিতে পারছে না। সেদিন এয়ারপোর্টে কিভাবে গিয়েছিল? পূর্ণি বলে সাধারণত গাড়ি ব্যবহার করে, কিন্তু সেদিন গাড়ি রেখে গিয়েছিল। কখনো এমন বাইরে গেলে গাড়ি সার্ভিসে দেয়, এক মেকানিক এসে ক্লিন করে তারপর চাবি দিয়ে যায়। আরবিন প্রায় এমন কিছু না কিছু ভুলে যায়, কিন্তু আজ মনে হচ্ছে আমাকেই ভুলে গেছে। তখনই ন্যান্সি বাসায় এসে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে, আপনারা এখানে এভাবে কেন এসেছেন? এসআই বলে ফর্মাল ইনকোয়ারি চলছে। ন্যান্সি বলে তাহলে লেডি পুলিশ কোথায়? একটা একা মহিলাকে আপনারা কেন এভাবে প্রশ্ন করছেন? এসআই বলে যা ভাবছেন তা না, আর তাছাড়া ইনি তো আমার এলাকার, কিছু প্রশ্ন করেই চলে যাব। ন্যান্সি রেগে বলে আগে বলেন এখানে সব পুরুষ পুলিশ কেন? লেডি অফিসার কোথায়? আর আপনার কাছে কি ওয়ারেন্ট আছে? পূর্ণে কিছু বলতে গেলে ন্যান্সি বলে তুমি চিন্তা করো না, আমি সব সামলাচ্ছি। বলেই পুলিশদেরকে বলে বেঙ্গালুরুতে করোনার অনেক কেস আছে, সেখানে কোথাও হয়তো কোয়ারেন্টাইন ক্যাম্পে আটকা পড়ে গেছে, আপনারা সেখানে গিয়ে খোঁজ নিন। ন্যান্সির হুমকি ধামকিতে অফিসাররা চলে যায়। এরা তার উকিলের সাথে থানায় আসলে এসআই রেগে বলে আমাদের কি পাগল ভেবেছেন? আপনি প্রথমে এসে মিসিং কেস ফাইল করলেন, আপনাকে যখন কিছু প্রশ্ন করার জন্য ডেকেছি তখন আমার উকিল নিয়ে চলে এসেছেন। উকিল বলে আমি আমার ক্লায়েন্টকে সাহায্য করার জন্য এসেছি। পুলিশ অ্যানাকে বলে সেদিন আপনি এমন ভাবে কথা বললেন যেন আপনি নির্দোষ। আরবিন্দের ফোন থেকে আপনার এবং তার সম্পর্কে সব জানতে পেরেছি, সেখানে এমন অনেক ছবি আছে যা দেখাও যাচ্ছে না। অ্যানা বলে হ্যাঁ, আমি অস্বীকার করছি না যে আরবিন্দের সাথে তার বিয়ের আগে এবং পরেও আমার সম্পর্ক ছিল, তবে আপনি কি ভাবেন না ভাবেন তা নিয়ে আমার কিছু যায় আসে না। আমি এটা বুঝতে পারছি না যে আরবিন্দের মিসিং হওয়ার সাথে এসবের কি সম্পর্ক। আমি ভেবেছিলাম আপনি মিসিং কেসটা নিয়ে তদন্ত করবেন, কিন্তু আপনি এখানে বসে অহেতুক গল্প বানাচ্ছেন। সম্পর্কের ব্যাপারটা নিতান্তই আমাদের ব্যক্তিগত। অফিসার বলে আপনারা দুজনে মিলে গোয়া যাওয়ার প্ল্যান করেছিলেন, এরপর থেকে আরবিন গায়েব, তাহলে সন্দেহ তো আপনার উপর যাওয়াটাই স্বাভাবিক, তাই না? উকিল বলে আসলে এদের দুজনের একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাওয়ার কথা ছিল, কিন্তু আরবিন হঠাৎ কন্ট্যাক্ট অফ করে দেয়, তাই সন্দেহ হলে তার বাসায় যায়। সেখানে গিয়ে কিছু জানতে পারে না বলে এখানে আপনার কাছে এসে কমপ্লেন করে। এসআই বলে ঠিক আছে, কিন্তু অ্যানা কি কমপ্লেন করেছে? যে আরবিন তার টাকা নিয়ে পালিয়ে গেছে। আপনি কখনো আরবিনের সাথে সম্পর্কের কথা বলেননি। উকিল বলে আইন অনুযায়ী যে কেউই কমপ্লেন করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। অফিসার রেগে বলে এইসব আইন কোর্টে গিয়ে দেখাবেন। যদি আপনার ক্লায়েন্ট ঝগড়া করতে গিয়ে আরবিনকে মেরে ফেলে তারপর এসে এসব নাটক করছে যেন তার উপর সন্দেহ না যায়। তাকে থামিয়ে বলে আমি এখানে কাউকে দোষারোপ করতে আসিনি, আমি শুধু আরবিনকে চাই, কিন্তু আমার মনে হচ্ছে পূর্ণি আরবিন সম্পর্কে কিছু একটা জানে। অফিসার বলে নিজেকে বাঁচানোর জন্য আরেকজনকে বলির বকরা বানাচ্ছেন। এক কথা দুই কথায় এনা আর এসআই এর মধ্যে তর্ক শুরু হয়ে যায়। বিরক্ত হয়ে এসআই কনস্টেবলকে বলে একটা কমপ্লেন করে এদেরকে বিদায় করুন। বাইরে এত হট্টগোল শুনে এসিপি বেরিয়ে এসে জিজ্ঞেস করে হয়েছেটা কি? এসআই বলে এলআইসি আরবিনদের কেস। উকিল বলে এসআই আমার ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করছে। এসিপি এনাকে বলে আপনি যান, আমি নিজে এই কেসে তদন্ত করব। কিছুক্ষণ পর এসআই এসিপি কে বলে আরবিনদের
ফোন চেক করে জানতে পারি এই মহিলার সাথে আরবিন্দের 3 বছরের সম্পর্ক। এসিপি বলে তোমাকে বলা হয়েছে আরবিনকে খুঁজতে, সেটা করবে। আর তুমি জানো না মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয়? তুমি এমন দুর্ব্যবহার করবে আর আমাকে তার জবাব দিতে হবে। তুমি আসলে প্রথম থেকে ঠিকমতো কাজই করোনি, এই জন্যই এই কেস কমিশনারের টেবিল পর্যন্ত পৌঁছে গেছে। তুমি কি জানো কমিশনারের কাছে কেস চলে যাওয়া কত ঝামেলার? একটা সামান্য কেস সামলাতে পারোনি, উল্টা আমাকে ঝামেলায় ফেলেছো। একটা বাইরের মহিলা তার স্বামীকে খুঁজছে, আর ওই লোকের স্ত্রীর কি খবর? একটা বাইরের মহিলা তার স্বামীকে খুঁজছে আর তার কোনো চিন্তাই নেই কোথায় সে। এসআই বলে আসলে তদন্তের সময় বুঝতে পেরেছি পূর্ণি নির্দোষ, মেয়েটা একদম সহজ সরল। এসিপি রেগে বলে ও তুমি কি এখন বিচারক হয়ে গেছো নাকি? কালি তাকে এখানে আসতে বলো, আমি নিজেই সব তদন্ত করব। পরের দিন থানার সামনে দাঁড়িয়ে চা পান করতে করতে এসআই তার জুনিয়রকে বলে এখন ওই এসিপি আমাকে শেখাবে কাকে কি প্রশ্ন করব? আমি কি জানি না এসিপি চরিত্র কেমন? যে মানুষ নিজের চরিত্র সামলাতে পারে না সে আবার আরেকজনকে উপদেশ দেয়। জুনিয়র বলে চিন্তা করবেন না, 2 সপ্তাহের পরে তার দাপট শেষ হয়ে যাবে। যেই মহিলা এসিপির উপর হ্যারাসমেন্ট কেস করেছিল সে এখন দিল্লিতে গিয়ে কমপ্লেন করেছে। একবার ইলেকশন হোক, নতুন সরকার আসুক, তারপর দেখেন কি হয়। এদিকে এসিপি তখন তার রুমে আসা মহিলা কনস্টেবল দিকে বাজেভাবে তাকানোতে ব্যস্ত। মানে ঘরে বাইরে কোথাও মেয়েদের বিন্দু মাত্র শান্তি নেই। এসিপি আর আরবিন্দের মতো লোকদের জন্য মেয়েরা কোথাও শান্তিতে থাকতেই পারে না। যাই হোক, এসিপি পূর্ণিকে ডাকলে সে বেশ সাহস নিয়ে এসিপি রুমে আসে। এসিপি জিজ্ঞেস করে দেখেন আমার আরো অনেক কাজ আছে, তাই সরাসরি একটা প্রশ্নের উত্তর দিবেন, বলেন যে আরবিন কোথায়? পূর্ণি বলে আরবিন আমাকে বলে গিয়েছিল যে সে অফিসের কাজের জন্য 3 দিন শহরের বাইরে যাচ্ছে, কিন্তু এরপর থেকেই এক একজন এসে এক এক রকমের গল্প বলছে। আমি নিজেই বুঝতে পারছি না যে কার কথায় বিশ্বাস করব। আপনি যদি এখন কিছু বলেন সেটাও বিশ্বাস করব না, কারণ আমার স্বামী আমাকে কখনো ধোকা দিতেই পারে না। এসিপি চিৎকারি করে বলে আপনি এতদিন একটা লোকের সাথে সংসার করছেন, সে এক অন্য মহিলার সাথে সম্পর্কে আছে, আপনি তা জানতেও পারলেন না, আর এখন এমন ভান করছেন যেন তাকে খুব ভালো করে চেনেন। এখন যখন জানতে পেরেছেন আপনার স্বামী একই শহরে অন্য এক মহিলার সাথেও থাকছিল, তারপরেও আপনি এত শান্ত কিভাবে আছেন? পূর্ণি এমন ভান করে যেন সে এসব কথা সহ্য করতে পারছে না, খুব কষ্টে রাগ চেপে রেখেছে। পূর্ণি বলে দেখেন আপনি যা খুশি বলতে পারেন, আমি বিশ্বাস করব না। এসিপি বলে বিশ্বাস না হলে প্রমাণ দেখেন। পূর্ণি বলে আমার স্বামী নিজে যদি আমার কাছে এসে স্বীকার করে তবেই আমি সব বিশ্বাস করব। আগে বলেন যে আমার স্বামীর সাথে কি হয়েছে, সে এখন কোথায়? পূর্ণির এসব কথায় এসিপি প্রচুর রাগ হয়, তবুও সে চুপ করে থাকে। এদিকে থানার বাইরে এসআই কে তার জুনিয়র বলে আমার তো মনে হয় নিজেদের এলাকার মেয়ে হয় আপনি পূর্ণির উপর একটু বেশি বিশ্বাস করছেন। দেখেন এই বিশ্বাস আবার আমাদের জন্য বিপদ ডেকে আনে। তখনই পূর্ণি আসলে এসআই বলে স্যারের কথা কিছু মনে করো না, স্যার অমনি, আমি সব সামলে নিব, তুমি বাসায় যাও। কবরস্থানে এনা তার মায়ের কবরে প্রেয়ার করতে আসলে ফাদার বলে এভাবে আর কতদিন একা থাকবে, তোমার উচিত বিয়ে করে সেটেল হওয়া, বলেই চলে যায়। এনার বান্ধবী বলে ফাদার তো ঠিকই বলেছে, তুমি আরভিনকে ভুলে নিজের মতো কাউকে নিয়ে জীবন শুরু করছো না কেন? এনা বলে আরভিন আমাকে সত্যি অনেক ভালোবাসে, তবে এটা আলাদা কথা যে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করতে হয়েছে। আরভিনের বিয়ের পর আমি তাকে ছেড়ে দিতে চাইলে আরভিন যখন আমার জন্য নিজেকে শেষ করার হুমকি দিচ্ছিল তখন ওকে ছাড়ার মতো সাহস আমি করতে পারছিলাম না। তবে আমি অমন টাইপের মানুষ না যে ওকে আমার সাথে থাকার জন্য জোর করব। দেখেছেন আরভিনের মতো ধোঁকাবাজরা মেয়েদেরকে কত সহজে বোকা বানায়। এনা আরভিনের চালাকি বুঝতে না পারলেও তার বান্ধবী ঠিকই বুঝতে পারে, তাই রেগে এনাকে বলে যে ছেলে একজনকে ভালোবাসার দাবি করে আর আরেকজনকে বিয়ে করে সে কখনোই ভালো মানুষ হতেই পারে না। ধীরে ধীরে যখন বয়স বাড়বে আর ওই আরভিন তোমাকে ভুলে যাবে, তুমি একদম একা হয়ে যাবে, তখন তুমি বুঝবে তুমি আরভিনকে বিশ্বাস করে কত বড় ভুল করেছো। তখন এসিপি এনাকে কল দিয়ে বলে আসলে আমি আরভিনের কেসের বিষয়ে কিছু তথ্য জানতে চাচ্ছিলাম, আপনি কি বলতে পারবেন আরভিনের সাথে তার স্ত্রীর সম্পর্ক কেমন ছিল? কারণ আমি যখন তার স্ত্রীকে আরভিনের বিষয়ে জিজ্ঞেস করলাম তখন তাকে দেখে মনে হলো না যে সে আরভিনের নিখোঁজের বিষয়ে বেশি একটা চিন্তায় আছে। আমার তো মনে হচ্ছে এখানে একটা সমস্যা তো অবশ্যই আছে আর এই মহিলা কিছু লুকাচ্ছে, তবে মনে হলে তো হবে না, আমাদের প্রমাণও লাগবে, তাই এখন কিছুই বলা সম্ভব না, দেখা যাক সে কিছু বলে কিনা। তা আপনার বাসা কোথায়? এনা বলে নীলানগিরি। এসিপি বলে আমি তো প্রায় ওই এলাকায় সাইকেল চালাতে যাই, তাহলে আজ সন্ধ্যায় দেখা করব, বলেই কল কেটে দেয়। মানে এই লোকের নিয়ত ভালো না। এদিকে পূর্ণি পেটের যন্ত্রণায় বিছানায় ছটফট করতে থাকে। কিছুক্ষণ পর ওয়াশরুমে গিয়ে নিজের সাথে চোখ মেলাতে পারে না, তার মানে সে তার বাচ্চাকে নষ্ট করে ফেলেছে। এদিকে এনা বেশ সাহস নিয়ে পূর্ণির সাথে দেখা করতে আসে। পূর্ণি এনাকে ভেতরে ডেকে বসতে বলে। এনা বেশ ঘাবড়ে আছে, কারণ পূর্ণি এখন সব সত্য জানে। লজ্জায় সে কিছুই বলতে পারে না, অনেক সাহস জোগাড় করে কিছু বলতে গিয়েও আটকে যায়। পূর্ণি বলে তা তুমি সত্যি আরভিনকে অনেক ভালোবাসতে তাই না? আসলে তোমাকে প্রশ্ন করার কোনো অধিকার আমার নেই, কারণ আমি নিজেই এখনো অনেক প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি না যে তোমরা যদি একে অপরকে এতটাই ভালোবাসতে তাহলে আরভিন আমাকে কেন বিয়ে করলো? আমি এতদিন বোকার মতো বিশ্বাস করেছিলাম যে আরভিন আমাকে কত ভালোবাসে, আমি কত
ভাগ্যবতী যে আরবিন্দের মতো একজন স্বামী পেয়েছি। আমি এটাও বুঝতে পারছি না সে কি তোমাকে জানিয়ে আমাকে ধোকা দিচ্ছিল নাকি তোমাকেও আমার মতো ধোকায় রেখেছিল। অ্যানা বলে, আরবিনকে যেমন ভাবছো সে আসলে অমর না। তুমি এসব বুঝবে না, কারণ তোমার মন মানসিকতা আমাদের মতো তো খোলামেলা না। এই অ্যানা আসলেই অনেক বোকা, কারণ সে নিজেকে অনেক বেশি চালাক মনে করে। পূর্ণি বলে, ঠিকই বলেছো, আমার মন মানসিকতা তোমাদের মতো তো বড় না যে তোমাদের এসব উগ্র লাইফস্টাইল বুঝতে পারবো। অ্যানা বলে, আমি এখানে শুধু একটা কথাই জানতে এসেছি। আসলে আমার নজরে আরবিন অনেক ভালো মানুষ, কারণ তার ভালোবাসা আমাকে সব সময় সেফ ফিল করাতো। বলেই কান্না করতে করতে বলে, আমার মা মারা যাওয়ার আগেও আমার বাবার নাম আমাকে বলে যায়নি। বাবা ছাড়া বড় হওয়ার যন্ত্রণা যে কি সেটা আমার থেকে আর ভালো কেউ জানে না। তাই ছোটবেলা থেকেই আমি শুধু একটা ছোট্ট সুখী পরিবারের স্বপ্ন দেখেছি। অ্যানার কথা শুনে পূর্ণির এবার তার জন্য বেশ খারাপ লাগে। অ্যানা বলে, জানি না সবাই কেন আমার ছোট্ট এইটুক স্বপ্ন ভাঙতে উঠে পড়ে লেগেছে। আরবি যেদিন তোমাকে বিয়ে করার কথা জানালো, আমি শুধু হাত পা ধরে বলতে পারিনি যে তুমি বিয়েটা করো না, শুধুই চুপ করে তাকিয়েছিলাম। আমি কথা দিচ্ছি তোমাকে আর কোনো দিনও বিরক্ত করবো না, আরবিনকেও তোমার থেকে আলাদা করবো না। শুধু আমাকে এইটুকু বলো যে আরবিন কোথায়। বলে অঝরে কান্না করতে থাকে। পূর্ণি যে কি উত্তর দেবে নিজেও বুঝতে পারে না। অ্যানা বলে, আসলে সব গর্ভবতী মহিলা সমাজে সম্মান পায় না পূর্ণি। পূর্ণি অবাক হয়ে তাকিয়ে থাকে। অ্যানা কান্না করতে করতে বলে, আমি প্রেগন্যান্ট। বলেই সোজা পূর্ণির ফ্ল্যাট থেকে বের হয়ে কান্না করতে করতে হাঁটতে থাকে। পূর্ণি এতক্ষণ নিজেকে সামনে রাখলেও তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সে দিশেহারা হয়ে ভাবতে থাকে যে সে কি করবে। অ্যানা গাইতে বসে কান্না করতে করতে আরবিনের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করে হাহাকার করে কান্না করতে থাকে। রাতে এসিপি অ্যানার সাথে দেখা করতে তার বাসায় আসে। সারা ঘরে অ্যানার পেইন্টিং দেখে তার প্রশংসা করে। কথায় কথায় জিজ্ঞেস করে, এত বড় বাসায় আপনি একা থাকেন, আপনার খারাপ লাগে না? অ্যানা কড়া ভাষায় বলে, ছোটবেলা থেকেই আমি একা থাকতে অভ্যস্ত। এসিপি বলে, যাই হোক, আরবিনদের কাছে তদন্তের জন্য আমি আনঅফিসিয়াল একটা টিম রেডি করেছি, তাই চিন্তার কিছু নেই, আমি সব সামলে নিব। কথা বলতে বলতে অ্যানার গায়ে হঠাৎ কফি পড়ে গেলে এসিপি টিস্যু দিয়ে কফি মোছার বাহানায় অ্যানার সাথে বাজে ব্যবহার করতে থাকে। অ্যানা প্রচুর রেগে এসিপিকে কষে এক চট দিয়ে ধাক্কা দিয়ে ফেলে বলে, একা মেয়ে দেখলে কি তার চরিত্র খারাপ হওয়ার সার্টিফিকেট দিয়ে দেন? এসিপি বলে, তোর মতো মেয়ের মুখে এসব মানায় না। তোর মা কেমন ছিল খোঁজ নিয়েছি, সে যাওয়ার পর এত বড় বিলাসবহুল বাসায় দিব্যি আছিস, পুরো শহর জানে তুই আসলে কেমন। তাই আমি যা বলবো তাই করলে আমি তোকে এই কেসে সাহায্য করব। অ্যানা বলে, তোর মতো মানুষের সাহায্যের কোনো দরকার আমার নেই। এসিপি অ্যানার চুল ধরে তাকে মারতে থাকে। পূর্ণি বেশ রাতে অ্যানার বাসায় আসে। বেল বাজাতেই অ্যানা দরজা খুলে তাকে ভেতরে আসতে বলে। ইতস্তত করে বলে, আসলে যেদিন আমি তোমার বিষয়ে জানতে পারি সেদিন তোমার উপর প্রচুর রাগ হয়েছিল। যদি আমি শিক্ষিত আর সহজ সরল না হতাম তাহলে হয়তো তোমার সাথে এসে ঝগড়া শুরু করে দিতাম, কিন্তু এখন এসবের কোনো ইচ্ছাই আমার নেই। কারণ এই সমাজে পুরুষ যতই পাপ করুক না কেন সব দোষ ঘুরে ফিরে গিয়ে নারীর উপরেই পড়ে। আমি জানি না আরবি তোমাকে সত্যি ভালোবাসতো নাকি এটা শুধু তার মোহ ছিল, তবে এটা নিশ্চিত যে সে আমাদের দুইজনের কারোরই বিশ্বস্ত ছিল না। রোজ আমাদের দুইজনকেই ধোকা দিচ্ছিল। তুমি তো তোমার অনাগত সন্তানের বাবার খোঁজ জানার জন্য উদ্গ্রীব হয়ে আছো, আমি তো সেই অধিকারটাও হারিয়ে ফেলেছি। আরবিন্দের সন্তান হিসেবে বড় হওয়ার থেকে এটাই ভালো যে সন্তানটা বাবা ছাড়াই বড় হোক। আরবিন্দ আমাদের দুইজনকেই এটা বিশ্বাস করিয়ে রেখেছিল যে সে আমাদের দুইজনের প্রতি বিশ্বস্ত। এতদিন আমি সেই জায়গায় ছিলাম যেখানে তুমি আমার কাছে এসে মাফ চাইবে, কিন্তু আজ আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি। আমি তোমার অনাগত সন্তানের বাবাকে খুন করেছি। কথাটা শোনার সাথে সাথে অ্যানা কাঁদতে শুরু করে। পূর্ণি দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে দরজা থেকে পানির বোতল এনে অ্যানার কাছে আসলে অ্যানা কেমন ভাবে যেন ফ্রিজের দিকে তাকিয়ে থাকে। পূর্ণি ঠিক বুঝতে পারে না এখানে আসলে কি হচ্ছে। তখনই এসিপির লাশ ফ্রিজ থেকে মেঝেতে পড়ে যায়। আসলে তখন এসিপি অ্যানাকে মারতে গেলে অ্যানা হাতের কাছে পেইন নাইফ নিয়ে সেটা এসিপির কানে ঢুকিয়ে দেয় আর এসিপি সেখানেই মারা যায়। ভয়ে অ্যানা কাঁচুমুচু হয়ে বসে কান্না করতে থাকে। এরপর আর কি দুজনে মিলে গাইতে ওঠে। পূর্ণি মনে মনে বলে, একটা মেয়ে ছোটবেলা থেকেই এমন শত শত ভালো আর খারাপ স্মৃতি তার মনের এক কোণে লুকিয়ে রাখে, অথচ সবাই বলে মেয়েরা নাকি কোনো সিক্রেট রাখতেই পারে না, অথচ তারা তাদের জীবনের সবচেয়ে ভয়ানক সত্যগুলোই লুকিয়ে রাখে আর বাজে স্বপ্নের মতো সেই স্মৃতিগুলো তাদেরকে তাড়া করে বেড়ায়। কেটে যায় কয়েকটা মাস। এসআই আরবিন্দের ফ্ল্যাটে এসে পূর্ণির খোঁজ করলে পূর্ণির শাশুড়ি বলে, সে ভেতরেই আছে, আপনি বসুন, আমি তাকে ডেকে আনছি। পূর্ণি আসতেই এসআই বলে, এখানে একটা কাজ এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। আমাদের এসিপি স্যারের উপর একটা অ্যাসল্টের কেস চলছিল, না জানি সে মুখ লুকাতে কোথায় পালিয়েছে। তার সাথে সাথে আরবিন্দের কেস ফাইলটাও আটকে গেছে। তবে আমি তোমাকে কথা দিচ্ছি যেভাবেই হোক আরবিনকে খুঁজে বের করব। পূর্ণি বলে, আপনারা তো আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেনই, আমি আর কি বলবো। এসআই বলে, তবে যাই বলো না কেন বাসায় একটা পুরুষ না থাকলে কি হয় আমি সেটা জানি। এসআই এর ইশারা বুঝে পূর্ণি টিটকারির হাসি হাসে, মানে এটাই হলো এসআই এর আসল উদ্দেশ্য। পূর্ণি বলে, আরবিনের সাথে
সাথে মাত্র 3 মাস সংসার করেছি, তবে কখনো ভাবিনি যে তাকে ছাড়া থাকতে এত কষ্ট হবে। তখনই অ্যানা পূর্ণির পাশে এসে বসলে এসআই তাকে এখানে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। অ্যানা এখন 7 মাসের প্রেগনেন্ট। এসআই এর কথা না বাড়িয়ে বের হয়ে যায়। তবে পুলিশের মন সন্দেহ তো জাগবেই, তাই বের হয়ে তার জুনিয়রকে কল দিয়ে বলে জলদি এখানে আয়। হঠাৎ তার নজর পড়ে এলাকার কুকুরের দিকে, যে বড় একটা হাড় নিয়ে কামড়াচ্ছে। এসআই কুকুরটাকে সরিয়ে হাড় নিতে গেলে কুকুরটা তাকে কামড়ে দেয়। এদিকে পূর্ণির ড্রয়িং রুমে একটা ড্রয়িং দেখা যায়, যেখানে একটা মহিলার এক হাতে রক্তাক্ত কাস্তে আর অপর হাতে কাটা মাথা। সামনে একটা কুকুর সেই কাটা মাথার সামনে বসে আছে। তার মানে কি বুঝলেন? আসলে রোজ রাতে পূর্ণি তার স্বামীর লাশের এক এক অংশ কেটে সুন্দর করে রান্না করে গলে কুকুরদের খেতে দিত। এভাবেই সে আরবিন্দের লাশ কোনো প্রমাণ ছাড়াই গায়েব করে ফেলেছে। আর এভাবেই আরবিন্দ আর এসিপির নিখোঁজ রহস্য আজীবন এক রহস্যই থেকে গেল।